প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। পাকিস্তান সিরিজ সামনে রেখে মিরপুরে শুরু টাইগারদের অনুশীলন। প্রথম দিনেই ফ্লাড লাইটের আলোতে নিজেদের ঝালিয়ে নিয়েছে মিরাজের দল। অভিজ্ঞতার কারণেই পাকিস্তান সিরিজে লিটন। তরুণ দল হলেও পাকিস্তানকে ছোট করে দেখার সুযোগ নেই নাজমুল আবেদিন ফাহিম। নারী এশিয়ান কাপে শক্তিশালী নর্থ কোরিয়ার বিপক্ষে প্রত্যাশিত হার বাংলাদেশের। উজবেকিস্তানকে হারিয়ে জাত চেনানোর প্রত্যয় অধিনায়ক আফিদার। পাকিস্তান সিরিজকে সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ফ্লাড লাইটের কৃত্রিম আলোয় ব্যাটিং বোলিং নিয়ে হয়েছে আলাদা কাজ। উপস্থিত ছিলেন কোচিং স্টাফের সব সদস্যরা। অনুশীলনে ম্যাচ সিনারিওতে অংশ নেন ক্রিকেটাররা। হয়েছে ডিউ ফ্যাক্টরের সঙ্গে মানিয়ে নিতে আলাদা কাজ। টাইগারদের প্রথম দিনের অনুশীলনে চোখ রেখেছেন কেএম সনি। যেন অনেক প্রথমের সাক্ষী। পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য প্রথম অনুশীলন, বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষা। তার চাইতে বড় বিষয়, ইনডোরের আউটারে কৃত্রিম আলোয় জাতীয় দলের এই প্রথম অনুশীলন। বিশ্বকাপ ইস্যুতে মাঝে কতই না ঝড় বয়ে গেছে টাইগার ক্রিকেটে। ছিল নিষিদ্ধ হওয়ার শঙ্কাও, তবে সব পায়ে মারিয়ে নতুন শুরুর অপেক্ষা। প্রথম অনুশীলন বলেই শুরুতে ফিটনেস নিয়ে হয়েছে আলাদা কাজ। তবে ক্রিকেটাররা ছিলেন খেলার মধ্যেই, তাই ব্যাট বল নিয়ে ঝালিয়ে নিতে সময় নেননি বেশিক্ষণ। হেড কোচ ফিল সিমন্সের পাঠশালায় লিটন শান্ত, তবে ক্যামেরার লেন্স বারবারই খুঁজে নিয়েছে সৌম্য সরকারকে। সাম্প্রতিক সময়ে ঘরোয়া লিগে এই টপ অর্ডারের অফ ফর্ম বেশ ভোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তাই তো সৌম্যের সামনে সুযোগ নিজেকে প্রমাণের। চ্যালেঞ্জ অপেক্ষা করছে দীর্ঘ সময় পর ন্যাশনাল সার্কিটে ফেরা আফিফ হোসেন ধ্রুবর জন্য। এই সিরিজ তার জন্য হতে পারে ওয়াক আপ কল। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচই হবে ফ্লাড লাইটের কৃত্রিম আলোয়। তাই তো এদিন অনুশীলন কৌশলে ছিল ভিন্নতা। স্লগ ওভারে রানের চ্যালেঞ্জ দেয়া হয়েছে ব্যাটারদের। টাস্ক পূর্ণ করতে পারলে বাহবা মিলেছে হেড কোচের পক্ষ থেকে। পাশেই পেসাররা তালিম নিয়েছেন শন টেইটের পাঠশালায়। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে যে মূল দায়িত্বটা নিতে হবে তাদেরই। তাসকিন, মোস্তাফিজ, শরীফুল, নাহিদরা যেন দুর্দান্ত। স্পিন বিভাগে মুশতাক আহমেদ, তানভীর, মিরাজদের নিয়েছিলেন কিছুটা নির্ভার। একদিনের অনুশীলন শেষে শনিবার এ দলের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর আবারও 3 দিনের অনুশীলন। 11 মার্চ 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। কেএম সনি, স্টার নিউজ। পাকিস্তানের বিপক্ষে প্রথম দিনের অনুশীলনে আলাদাভাবে নজর কেড়েছেন টাইগার পেসাররা। ইঙ্গিত মিলছে এই সিরিজে উইকেট হতে পারে পেস বান্ধব। তাই তো সাকিব আর হাসানের ইনজুরিতে দায়িত্ব নিতে হবে মোস্তাফিজ আর তাসকিনকে। কোচ শন টেইটের পাঠশালায় বিশেষ তালিম নিয়েছেন স্কোয়াডে থাকা 4 পেসার। শুরুতে ব্রেক থ্রু আর পাকিস্তানের অপেক্ষাকৃত অনভিজ্ঞ স্কোয়াডকে ভরকে দেওয়ার চ্যালেঞ্জ যাদের সামনে। অবশেষে যেন বর্ষা এলো। দীর্ঘ প্রায় 5 মাসের অপেক্ষা সবশেষ গেল বছরের অক্টোবরে, যেবার এই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো আন্তর্জাতিক ফরম্যাট আলাদা করে বললে ওয়ানডেতে মাঠে নেমেছিল টাইগাররা। আবারও পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক পথ চলা। চলতি বছর প্রথমবার, মাঝে কতই হ্যাপেনিং সংকট। পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে ঘোষিত হয়েছে বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড। তবে আলোচনায় টাইগারদের পেস ইউনিট। এই দলে 4 জন পেসার রয়েছেন, অর্থাৎ তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। তবে এই 4 জনকে ছাপিয়ে আলোচনায় যেই 2 জন নেই, অর্থাৎ হাসান মাহমুদ এবং
তানজিম হাসান সাকিব। গেল 2 বছরের ওয়ানডে ক্রিকেটের যদি কথা বলি, সবচাইতে ধারাবাহিক পারফর্মারদের একজন তানজিম হাসান সাকিব। আর রঙিন পোশাকের ক্রিকেটে হাসান মাহমুদ তো বরাবরই ডেথ ওভার স্পেশালিস্ট। ইনজুরির কারণে এই দুইজনেই বাংলাদেশের স্কোয়াডে। তাই তো কোচ শন টেইডের কাছে কঠিন পরীক্ষা, কঠিন চ্যালেঞ্জ। প্রথম দিনের অনুশীলনে ফ্লাডলাইটের কৃত্রিম আলোয় পেসারদের নিয়ে আলাদাভাবে কাজ করেছেন শন টেইড। বুঝিয়ে দিয়েছেন নিজেদের দায়িত্ব, বিশেষ করে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান এই দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আলাদা করে কাজ করেছেন শন টেইড, এবং বোঝাই যাচ্ছে পাকিস্তান বধের মূল টোটকাটা এবং মূল দায়িত্বটা হয়তো নিতে হবে পেসারদেরই। ঘোষিত পাকিস্তানের স্কোয়াডে 6টা নতুন মুখ, অর্থাৎ অভিষেকের অপেক্ষায় 6 ক্রিকেটার। তবে এই দলটাও কিন্তু একেবারে অনভিজ্ঞ নয়। বাংলাদেশ দল একেবারে খাদের কিনারায় রয়েছে। 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ যদি সরাসরি কোয়ালিফাই করতে চায়, তবে হোম ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং পাকিস্তানকে 3-0 ব্যবধানে সিরিজ হারাতে পারলে শুধুমাত্র যে পয়েন্ট বাড়বে তাই নয়, উন্নতি হবে র্যাঙ্কিংয়েও। সব মিলিয়ে তাই বলাই বাহুল্য, এই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিরাচরিত সেই স্পিনিং উইকেট নয়, মূল দায়িত্বটা নিবে পেসাররাই। তাই তো দেখার অপেক্ষা কেমন করেন বাংলার পেসাররা। আলাদা করে বললেন নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। মাহবুব রিমন, স্টার নিউজ, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। অভিজ্ঞতার কারণে লিটন কুমার দাসকে পাকিস্তান সিরিজে ডাকা হয়েছে বলে মনে করছেন বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান নাজমুল আবেদিন ফাহিম। শুক্রবার বাংলাদেশের প্রথম দিনের অনুশীলন দেখতে এসে ফাহিম আরও বলেন, পাকিস্তান তাদের বেস্ট টিমই সফরে পাঠাবে। ওদের সেরা দলটাই নিশ্চয়ই ওরা পাঠাচ্ছে। যাদেরকে নির্বাচন করা হয়েছে তারা নিশ্চয়ই, যাদেরকে নির্বাচন করা হয়নি তাদের চেয়ে ভালো করবে বলেই পাকিস্তান আশা করে, সে কারণে তারা তাদেরকে চুজ করেছে। আমার ধারণা তাই, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে কেউই চাইবে না খর্বশক্তির একটা দল পাঠাতে। আগে যেই ট্র্যাডিশনালি লো এবং স্লো উইকেট হতো, তেমন উইকেট কিন্তু এখন হয় না। এখন যে ধরনের উইকেটে আমরা রিসেন্টলি খেলে এসেছি সেরকম উইকেট থাকবে, যেখানে আশা করছি আমরা রান করাটা খুব ডিফিকাল্ট হবে না। কম্পিটিটিভ হবে, বাট রান করাটা খুব ডিফিকাল্ট হবে না। কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ আমাদের থাকবে, যেহেতু আমরা এই উইকেটে খেলতে অভ্যস্ত। ওর এক্সপিরিয়েন্সটা আমরা খুব গুরুত্ব দিই। ও আমরা আশা করি যে ও খুব ভালো খেলবে। ওকে নিয়ে আমাদের যথেষ্ট স্বপ্ন আছে যে মিডল অর্ডারে ও যদি ভালো স্টেবল হতে পারে, সেক্ষেত্রে আমাদের ব্যাটিংটা অনেক শক্তিশালী হতে পারে, কারণ ওর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের মাঝখানে দরকার। 50 ওভার্সে আমরা অতটা ভালো করতে পারিনি, কিন্তু 20 ওভারের খেলায় কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য রেজাল্ট আমাদের হয়েছে গত 1 বছর যদি বলি। 50 ওভার্সে আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট ফর্মেট আমরা যেখানে খেলি, সেখানে আমার মনে হয় যে আমরা যথেষ্ট কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারিনি। টি-20 বিশ্বকাপের ঐতিহাসিক ম্যাচ, যেখানে রেকর্ডের ছড়াছড়ি। সঞ্জু স্যামসনের ম্যাজিকের পর জেকব ব্যাথেলের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই। তবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিতে ব্রিটিশদের কাঁদিয়ে ইন্ডিয়ার জয়। ম্যাচের টুকিটাকি সব রেকর্ড নিয়ে রেদওয়ান শাওনের প্রতিবেদনে বিস্তারিত। অধিনায়ক থেকে এক ভুলে খলনায়ক হ্যারি ব্রুক, যে মুহূর্ত হয়তো বাকিটা জীবন এই ইংলিশ অধিনায়ককে পোড়াবে বারে বারে। জোফরা আর্চারের বলে ব্যক্তিগত 15 রানে ব্রুকের কাছে পাওয়া জীবনটাই শেষ পর্যন্ত ব্রিটিশদের ধসিয়ে দিতে কাজে লাগিয়েছেন সঞ্জু স্যামসন। 211 স্ট্রাইক রেটে 89 রান করে ভারতকে রানের পাহাড়ে তুলেছেন তিনি। একটি ম্যাচে ক্যাচের গুরুত্ব ঠিক কতটা বেশি, টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে সেটা বোঝানোর দায়িত্ব যেন কাকতালীয়ভাবে এসে পড়েছিল ব্রুকের ঘাড়ে। প্রথম ইনিংসে স্যামসনের ক্যাচ ফেলে দলকে ডুবিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ওই ব্রুকেরই দুর্দান্ত ক্যাচ ধরে ইন্ডিয়াকে জিতিয়েছেন আকসার প্যাটেল। বুমরার বলে আকাশে ওঠা সে ক্যাচ ধরে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন আকসার প্যাটেল। অবশ্য ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচকে চলতি বিশ্বকাপের সেরা ম্যাচ বললেও ভুল হবে না। 499 রানের ম্যাচ। প্রথম ইনিংসের পর মনে হয়েছে কিছুটা একপেশে, তবে দ্বিতীয় ইনিংসে জ্যাকব ব্যাথেল যেন থমকে দিয়েছে পুরো মুম্বাইয়ের কলরব। লোকে বলে পরাজিতদের নাকি মানুষ মনে রাখে না, তবে ব্যাথেলের 48 বলে 105 রানের এই ইনিংস আপনি মনে রাখবেন, হয়তো আক্ষেপের আগুন পোড়াবে আপনাকে। যদিও ইংল্যান্ডের হয়ে 3 ফরম্যাটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন জ্যাকব ব্যাথেল। টানা 2 বিশ্বকাপের সেমিফাইনালে এক ইন্ডিয়ার কাছে হেরে বিদায় ইংল্যান্ডের। তবে এবারের ম্যাচটা ওলটপালট করেছে টি-20-র রেকর্ড বইয়ের পাতা। মাত্র 1 রানের কমতিতে 500 রানের ম্যাচ না হলেও টি-20 বিশ্বকাপের ইতিহাসে এটাই 2 দলের সম্মিলিত রানের রেকর্ড, আর এই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ।
সেমিফাইনালের এই হাই ভোল্টেজ ম্যাচে ছক্কা হয়েছে 34টি, যা টি-20 বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ, যেখানে ইংল্যান্ডের আছে 15টি ছক্কা আর 19টি হাঁকিয়েছে টিম ইন্ডিয়া। রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া। টানা 2 বার চ্যাম্পিয়ন হতে ঘরের মাঠে আলাদা সাপোর্টই পাবে সূর্যা কুমার ইয়াদবের দল। রেদওয়ান শাওন, স্টার নিউজ। কে হতে পারেন টি-20 বিশ্বকাপের সেরা ক্রিকেটার? এই রেসে থাকা 8 ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে আইসিসি, যেখানে রয়েছে 2 ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও ভারতের 3 তারকা। এছাড়াও সাউথ আফ্রিকার 2 জনের সাথে ইংল্যান্ডের উইল জ্যাক্স। যুক্তরাষ্ট্রের পেসার শার্লক উইককেও তালিকায় রেখেছে আইসিসি। টি-20 বিশ্বকাপের এবারের আসরটা যেন হৃদয় ছুঁয়ে গেছে প্রত্যেক ক্রিকেট প্রেমীর। প্রতিটা বলে উঠেছে উত্তেজনা, প্রতিটা ওভারে লুকিয়েছিল নতুন একটা গল্প। কখনো ব্যাটারের বিস্ফোরক শটে স্টেডিয়াম কেঁপে উঠেছে, কখনো বোলারের জাদুকরি ভেলকিতে চোখ বড় বড় হয়ে গেছে, আবার কখনো শেষ ওভারের নাটকীয়তায় থমকে গেছে হৃদয়টা। এই রোমাঞ্চের মাঝেই চূড়ান্ত হয়েছে 2 ফাইনালিস্ট। আর মেগা ফাইনালের আগে আইসিসি ঘোষণা করল টুর্নামেন্টের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের মনোনীত 8 জন যোদ্ধার নাম। এরা সবাই মাঠে নিজের সবটা ঢেলে দিয়েছেন, রক্তঘাম এক করে দলের জন্য লড়েছেন। প্রথমেই চোখ পড়ে ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাক্সের দিকে। তার নামটা যেন এই টুর্নামেন্টের একটা আলাদা অধ্যায়। 4 বার ম্যাচ সেরা হয়েছেন, ব্যাট হাতে 226 রান আর বল হাতে 9 উইকেট। এমন দাপট দেখে মনে হয় সে একাই একটা দল। সাউথ আফ্রিকা লুঙ্গি এনগিদি, তার স্লোয়ারগুলো যেন ব্যাটারদের স্বপ্ন ভাঙার অস্ত্র। 7 ম্যাচে 12 উইকেট, ইকোনমি 7.19। প্রতিটা ওভারে চাপ তৈরি করে রেখেছেন। প্রোটিয়াদের পেস আক্রমণের মূল স্তম্ভ হয়েছিলেন তিনি। অধিনায়ক এইডেন মার্করামের নামটা আলাদা করে বলতেই হয়। 8 ম্যাচে 286 রান, টুর্নামেন্টের 4র্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল পর্যন্ত অপরাজিতই ছিল। এই অর্জনের মধ্যে লুকিয়ে আছে তার লড়াইয়ের আবেগ। পাকিস্তানের সাহিবজাদা ফারহান টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। তার ব্যাটিং দেখে মনে হয় পাকিস্তানের হতাশার মাঝেও একটা আলো জ্বলছিল। আর যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শালকুইক সর্বোচ্চ উইকেট শিকারী, অচেনা নাম, কিন্তু তার পারফরম্যান্সটা চোখ ধাঁধিয়ে দিয়েছে। নিউজিল্যান্ডের 2 তারকা টিম শেফার্ড আর রাচিন রবীন্দ্র ফাইনালে ওঠার পেছনে তাদের অবদান ছিল হৃদয় ছোঁয়া। প্রতিটা ম্যাচে তারা দলকে টেনে নিয়ে গেছেন, ফাইনালের স্বপ্নকে জীবন্ত করে তুলেছেন। ভারতের সঞ্জু স্যামসন, এই টুর্নামেন্টে তার ব্যাটিং যেন আগুন। গুরুত্বপূর্ণ মুহূর্তে টানা 2টি অর্ধশতক, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ ইনিংস। ভারতের 3য় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে দলকে ফাইনালে তুলেছেন। তার প্রতিটা শটে ছিল আবেগ, ছিল বিশ্বাস। তাই তো টুর্নামেন্ট সেরা রেসে আছে তার নামও। আগামী রবিবার 8 মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত নিউজিল্যান্ড ফাইনাল। এরপরে জানা যাবে এবারের টুর্নামেন্টের সেরার পুরস্কারটা উঠছে কার হাতে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। চায়নার পর নর্থ কোরিয়ার বিপক্ষে ম্যাচেও বাংলার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক মিলি, যিনি একাই বাঁচিয়েছেন অন্তত হাফ ডজন গোল। এ কারণে বড় ব্যবধানে ম্যাচ হারলেও মাথা উঁচুই থাকছে নারী দলের। প্রথম 2 ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আফিদা বাহিনী শেষ ম্যাচে জয় তুলে নিতে চায় উজবেকিস্তানের বিপক্ষে। তবে এই ম্যাচে আক্ষেপ আছে ডিফেন্স লাইন নিয়ে। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরও জানাচ্ছেন হাসান মাহাদি। চায়নার বিপক্ষে মাঠের ফুটবলে যেই রেজিলিয়েন্স দেখিয়েছিল বাংলার মেয়েরা, নর্থ কোরিয়ার বিপক্ষে সেই কাজটা অন্ততপক্ষে আজকের ম্যাচে হয়নি। ঠিক প্রথমার্ধটা ছিল চায়না ম্যাচের রেপ্লিকেশন। এক্স্যাক্টলি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বাংলাদেশ দল 2টা গোল হজম করেছে এবং সেখানে অবশ্যই বাংলাদেশ ডিফেন্সের একটা বড় দায় থাকতে পারে। সবচাইতে বেশি দায় থাকবে ক্যাপ্টেন আফিদার। পরবর্তীতে কয়েক মিনিট বাদেই আবারও ডান প্রান্ত দিয়ে একটা কোরিয়ান অ্যাটাক, সেখানে ক্যাপ্টেন আফিদা ছিলেন একমাত্র ডিফেন্ডার। তাকে কিন্তু পাশ কাটিয়ে বলটা জালে জড়িয়ে দেয়া গেছে। সেকেন্ড হাফে আবারও যখন খেলাটা শুরু হয় তখন কোরিয়ার ছন্দবদ্ধ যে ফুটবল, স্পেশালি তাদের পাসিং অ্যাকিউরেসি, তাদের পেস এবং স্পেশালি তাদের শার্প উইং, মাঝমাঠ দিয়েও কিন্তু তারা একাধিক আক্রমণ করেছে। এবং গোটা ম্যাচে বল পজিশনের হিসাব যদি আমরা দেখি তাহলে দেখব যে 64% বল পজিশন ছিল কোরিয়ান প্লেয়ারদের পায়ে। সব কিছু মিলিয়ে এই ম্যাচটা বাংলাদেশের জন্য চায়না ম্যাচের মতন ততটা ভালো হলো না। বাংলাদেশ এবং কোরিয়া ডিপিআরের ফুটবলের মানের যে পার্থক্য, সেই পার্থক্যটা আমরা খুব ভালোভাবেই দেখলাম। পরবর্তী ম্যাচ বাংলাদেশের উজবেকিস্তানের বিপক্ষে, সেটা কিন্তু আর সিডনিতে নয়, সেটা হবে পার্থে 9 মার্চ
সেই ম্যাচটা বাংলাদেশের জন্য হতে পারে অন্ততপক্ষে এই টুর্নামেন্ট থেকে একটা পজিটিভ সাইন নিয়ে দেশে ফেরা। এবং অবশ্যই এখন আমরা বলতে পারি না যে পজিটিভ সাইন নিয়ে দেশে ফেরা, যদি উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ভালো ফুটবল খেলে, বড় মার্জিনে জিততে পারে, তাহলে 3 গ্রুপের মধ্যে কিন্তু কোয়ার্টার ফাইনালে যাবে 2 বেস্ট নাম্বার 3। সুতরাং সেখানেও বাংলাদেশের সুযোগ থাকবে। যদিও আজকের হারটা একটু বড় ব্যবধানেই হয়ে গেল 5-0, সেটা যদি 5-0 না হয়ে আরেকটু ছোট হতো, যেটা আমরা প্রত্যাশা করছিলাম যে চায়নার বিপক্ষে 2-0 গোলে হেরেছে বাংলাদেশ, এই ম্যাচে 2 অথবা 3 গোলের বেশি বাংলাদেশ দল খাবে না, সেই কাজটা শেষ পর্যন্ত হয় নাই। গোটা ম্যাচে ঋতুপর্ণাকে খুব একটা খুঁজে পাওয়া যায়নি এবং কোরিয়ান কোচ এই কথাটা আগেও বলেছিলেন যে হতে পারেন থ্রেট ঋতুপর্ণা চাকমা, যে কারণে তাকে কিন্তু খুব ভালো এনালাইসিস করেই তারা মাঠে নেমেছে এবং ঋতুকে গোটা ম্যাচে তেমনভাবে খুঁজে পাওয়া যায়নি, তিনি ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ। এইটাও বাংলাদেশের জন্য একটা আমি বলবো যে একটা ব্যাক লিঙ্ক বা উইক লিঙ্ক হিসেবে দাঁড়িয়েছে। নর্থ কোরিয়ার বিপক্ষে 5-0 গোলের হার, ফলাফল প্রত্যাশিত ছিল বাংলাদেশের জন্য। তবুও ম্যাচ হেরে মন খারাপ অধিনায়ক আফিদা খন্দকারের। পার্থে উজবেকিস্তানের বিপক্ষে বাংলার মেয়েদের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। নর্থ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আকাশ কুসুম কল্পনায় ডুবে থাকেনি বাংলাদেশ। 5-0 গোলে হারের পরও শক্তি আর সামর্থ্যের বাস্তবতাই ধরা দিয়েছে। তবুও মন খারাপ অধিনায়ক আফিদা খন্দকারের। অনুরূপভাবে বুঝতে পারতেছি না, কেবল খেলা শেষ হইলেও আমাদের তারপরে কোচ আমাদেরকে অবশ্যই বলবে কোন কোন জায়গাগুলো। নিজেদের প্রথম ম্যাচে চায়নার বিপক্ষে হেরেও নজরকাড়া পারফরমেন্স উপহার দিয়েছিলেন গোলকিপার মিলি আক্তার। নর্থ কোরিয়ার বিপক্ষে চাপটা কি একটু বেশি ছিল? যেহেতু নর্থ কোরিয়া ওয়ার্ল্ডের 9 নম্বর র্যাঙ্কিং টিম, তো অবশ্যই ওরা ভালো খেলবে আমরা জানি, তারপরে আমরা ফাইট করার চেষ্টা করছি। এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ নারী দলের প্রথম 2 ম্যাচই ছিল সিডনিতে। তবে 9 মার্চ উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে আফিদা ঋতুপর্ণারা যাবেন পার্থে। নতুন কন্ডিশনে নতুন করে ঘুরে দাঁড়ানোর আশায় দলের অধিনায়ক। পার্থে নেক্সট ম্যাচ ইনশাআল্লাহ ভালো হবে। পরপর 2 ম্যাচ হেরে খাদের কিনারায় বাংলার মেয়েরা, তবুও শেষ ম্যাচে পারফরমেন্স ভালো হবে এটাই প্রত্যাশা। তানজিম ঐশী, স্টার নিউজ। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরের আর বাকি 97 দিন। ইতিহাস বলছে এক একটা বিশ্বকাপে উঠে আসেন এক একজন গোল মেশিন, আবার কখনো পুরনো তারকারাই লিখে দেন নতুন কীর্তি। মিরোস্লাভ ক্লোজা কিংবা রোনালদো নাজারিওর মতো কিংবদন্তিদের পথ ধরে এবারও নিশ্চয়ই কেউ ছুঁতে চাইবে শীর্ষে ওঠার স্বপ্ন। সময় ঘনিয়ে আসছে ফিফা বিশ্বকাপের 23তম আসরের। নর্থ আমেরিকায় আবারও ফিরছে ফুটবলের সবচেয়ে বড় আসর। 1930 সালে যাত্রা শুরু। বিশ্বকাপে এখন পর্যন্ত হয়েছে মোট 964টা ম্যাচ, যেখানে গোল হয়েছে 2720টা। প্রায় 1 শতাব্দীর এই যাত্রায় ফিফা বিশ্বকাপ কি দেয়নি ফ্যানদের? দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাতিটা এমনি এমনি তো আর আসেনি। রোমাঞ্চে ভরপুর এই মঞ্চে একটা প্রশ্ন সব সময়ই ঘুরে ফিরে আসে, কার দখলে থাকবে বিশ্বকাপের গোল্ডেন বুট? বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা জার্মানির স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজা। 4টি বিশ্বকাপ মিলিয়ে 24 ম্যাচে তিনি করেছেন 16টা গোল। 2002 আর 2006 বিশ্বকাপে 5টি করে গোল করার পর 2010 সালে যোগ করেন আরও 4টি। আর 2014 সালে জার্মানির চতুর্থ শিরোপা জয়ের পথে করেন 2 গোল। জাতীয় দলের হয়ে 137 ম্যাচে খেললেও বিশ্বকাপে করা এই 16 গোলই তাকে কিংবদন্তির আসনে বসিয়েছে। ক্লোজার ঠিক পরেই আছেন ব্রাজিলের রোনালদো নাজারিও। দেশের জার্সিতে 98টা ম্যাচ খেলা এই তারকা টানা 3টি বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। 1994 বিশ্বকাপে মাঠে নামেননি তিনি, তবে 1998 সালে করেন 4 গোল এবং 2002 বিশ্বকাপে 8 গোল করে ব্রাজিলকে এনে দেন 5ম বিশ্বকাপ শিরোপা। 2006-এ নিজের শেষ বিশ্বকাপে করেন 3 গোল, যদিও সেবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। ক্লোজা আর নাজারিওর পর সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আছেন ওয়েস্ট জার্মানির হয়ে 2টি বিশ্বকাপে 13 ম্যাচ খেলা গার্ড মুলার। মুলারের ঝুলিতে আছে 14টা গোল। 13টা গোল নিয়ে তালিকায় সহ অবস্থানে আছে ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি আর ফ্রান্সের জার্সিতে মাত্র 1টা বিশ্বকাপ খেলা জাস্ট ফন্টেইন। আবার মাত্র 2 বিশ্বকাপ খেলা কিলিয়ান এমবাপে এরই মধ্যে নাম লিখিয়েছেন আর এক কিংবদন্তি পেলের পাশে। দুজনেই 12টা করে গোলের মালিক। এখন দেখার অপেক্ষা এবারের সমীকরণ, কার অপেক্ষায় এবারের গোল্ডেন বুট? ডায়না জারিন, স্টার নিউজ। দর্শক, খেলাও থামবে না খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের, কিন্তু আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।